অর্থনীতির চাকা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলাপ করব বাংলাদেশের উন্নয়নের জন্য যে বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থার প্রয়োজন সেই বিষয়ে আমাদের কি কি করণীয়, এটাই আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয়। এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সামিট গ্রুপের চেয়ারম্যান জনাব আজিজ খান। থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। এবং আরো আছেন আমাদের সাথে অ্যামচাম বাংলাদেশের প্রেসিডেন্ট এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আফতাবুল ইসলাম। থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। আমার অনুষ্ঠানের শুরুতেই আমি আজিজ খান সাহেবের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা যে বাংলাদেশের আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারছি না, এবং যে কারণে বর্তমান সরকার অনেক নতুন নতুন কন্ট্রাক্ট দিয়েছেন বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখন থেকে নিয়ে আগামী 2015 সাল পর্যন্ত আমরা যতটুকু জানি যে প্রায় 9000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা রয়েছে সরকারের। এবং আমরা এটাও জানি যে আপনার কোম্পানি সামিট গ্রুপ এর একটা বড় অংশ এই জেনারেশন করবে বাংলাদেশের বিদ্যুৎ শিল্পের জন্য। এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে পরিকল্পনা, এটা কতখানি বাস্তবসম্মত এবং এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে স্থানীয় কোম্পানিগুলো কি ভূমিকা রাখে? এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, সরকার 3000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য অলরেডি কন্ট্রাক্ট সাইন করেছেন, যার ভিতরে কিছু বিদ্যুৎ কেন্দ্র এসছে, কিছু বিদ্যুৎ কেন্দ্র 2011 সনে আসবে এবং কিছু বিদ্যুৎ কেন্দ্র 2012-2013 সনে আসবে। এর পরের জন্য সরকার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চিন্তা ভাবনা করছেন। সেখানে কয়লা নীতি এখনো প্রণয়ন হয়নি, এবং কয়লাটা কিভাবে আসবে বাংলাদেশে, সেটার ইনফ্রাস্ট্রাকচার কিভাবে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন অনেকের মনে রয়ে গেছে। কিংবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা নিজস্ব উৎপাদনের মাধ্যমে করা যেতে পারে, সেখানেও কয়লা নীতি কি হবে এবং কিভাবে উৎপাদন করা হবে সেটা একটা এখনো প্রশ্ন রয়ে গেছে, প্রশ্নের সম্মুখীন আছে। আমি এই বিষয়ে আমি যেটা একটু জানতে চাইবো যে এই যে পাওয়ার জেনারেশন যেটা আপনি বললেন যে 3000 মেগাওয়াটের কন্ট্রাক্ট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে, যেগুলোর বাস্তবায়ন চলছে, এটার যে বিনিয়োগ, এই বিনিয়োগ মূলত আসছে কোত্থেকে আসছে? এই 3000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিন্তু বিনিয়োগ বাংলাদেশ থেকে এবং বাংলাদেশি কোম্পানি আসছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশে অবশ্য বলা হতো যে লিকুইডিটি অনেক বেশি আছে। রিসেন্টলি একটা লিকুইডিটি ক্রাইসিস ভুগছে, যেটা আমি মনে করি টেম্পোরারি। কাজেই sometimes hiccups in the economy can be there, কিন্তু বাংলাদেশের এখন আপনি যদি টোটাল এক্সপোর্ট দেখেন, টোটাল ইম্পোর্ট দেখেন এবং টোটাল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেখেন, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন দেখেন, দেশের প্রায় 6-7% জিডিপি গ্রোথ হচ্ছে। আপনার ইনফর্মাল ইকোনমি যদি এর সাথে যোগ করেন তাহলে আবার 10% জিডিপি গ্রোথ হচ্ছে। সেই সুবাদে বাংলাদেশ হ্যাজ গট এ হিউজ পোটেনশিয়াল টু প্রোভাইড ইটস ওন রিসোর্সেস ফর ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার। তাছাড়াও বিদেশে ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল এজেন্সিজ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারাও খুব সাপোর্ট করছে বাংলাদেশকে, এখন খুব সাপোর্ট করছে ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড। ওকে, ওয়ান্ডারফুল। এই বিষয়ে আমি আফতাবুল ইসলাম সাহেবের কাছে আসবো এখন, যে এই যে বিনিয়োগ যেটা প্রয়োজন বিদ্যুৎ ক্ষেত্রে, এবং পাশাপাশি শুধু বিদ্যুৎ না, জ্বালানি উত্তোলনের ক্ষেত্রেও প্রচুর বিনিয়োগের প্রয়োজন। এই বিষয়ে আমরা দেখেছি যে এক সময় বিদেশিদের প্রচুর আগ্রহ ছিল, এবং এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যেহেতু আপনি অ্যামচামের প্রেসিডেন্ট, ওখান থেকে অনেক বিনিয়োগ আসছিল। কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে যে এই বিনিয়োগের ধারাটা কমে যাচ্ছে বা এর গ্রোথটা নেগেটিভ। এই বিষয়ে আপনার ধারণা কি? ধন্যবাদ জনাব হাবিবুল্লাহ করিম সাহেব। হ্যাঁ, যে ধারাতে বিদেশি বিনিয়োগ এসেছিল প্রথম আপনার এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে, এটা বোধহয় 2007 বোধহয় $350 মিলিয়ন বোধহয় এসেছিল। সাবসিকুয়েন্টলি কিন্তু কমেছে, 250-এ এসে পৌঁছিয়েছে। আগে দেখা যেত যে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে কোন লোকাল ইনভেস্টমেন্ট হয়নি। লোকাল ইনভেস্টমেন্টটা শিখিয়েছে কিন্তু এটার রোল মডেল কিন্তু সামিট গ্রুপ। সামিট গ্রুপকে দেখে কিন্তু এখন প্রচুর পরিমাণে লোকাল ইনভেস্টর এসেছে। সেই জন্য আমি মনে করি যে বিদেশি
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইজ নেসেসারি এসছে, এবং যেভাবে আসা কথা ছিল সেভাবে কিন্তু একটু স্লো ডাউন হয়েছে বিকজ অফ লোকাল ইনভেস্টররা কিন্তু এখন নতুন করে এসছে। যে উনি আজকাল সাহেব যেটা বললেন 3000 মেগাওয়াটের যে নতুন যে কন্ট্রাক্ট গুলি হয়েছে তার মোস্টলি বোধ হয় লোকাল ইনভেস্টর, এবং সামিট গ্রুপের হাতেও যে কয়েকটা কাজ কন্ট্রাক্ট এসছে দিজ আর অল লোকাল ইনভেস্টমেন্ট, কিন্তু এগুলো সব লোকাল ইনভেস্টমেন্ট এসছে। তবে এখন কিছু বড় বড় কোম্পানি আমেরিকার ইনভেস্টররা কিন্তু ওরা কিন্তু মোস্টলি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এর জন্য ওরা আসছে না, ওরা কিন্তু গ্যাস এন্ড ওয়েল সেক্টরটা ওদের জন্য সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছে। আগে থেকে হিস্টোরিক্যালি আমরা দেখে এসেছি, যেমন জেনারেল ইলেকট্রিক বোধের সাথে বোধ হয় সামিটের নতুন একটা কন্ট্রাক্ট হয়েছে, ওইটাতে বোধ হয় 300 মেগাওয়াট বোধের নতুন 1050 জন্য রেন্টাল পাওয়ার এসছে। এগুলি কিন্তু সব লোকে বলছেন যে জেনারেল ইলেকট্রিক তারাও এখানে ইনভেস্ট করছে, 20% ইকুইটি আছে, 20% ইকুইটি আছে ওদের। আগে ছিল কিন্তু ওদের 100%। এর আগে হিস্টোরিক্যালি আমরা দেখেছি যখন আমেরিকান ইনভেস্টররা যখন আসতো ওরা 100% নিয়ে আসতো, কিন্তু রিসেন্ট টাইমে দেখা গেছে যে লোকাল ইনভেস্টররা এগিয়ে আসাতে সাপোর্টিং রোল প্লে করছে এই জায়গাতে। তো এটা সত্যি, এটা এই জায়গাতে দাবিদার হলেন এটার জন্য সামিট গ্রুপ দাবিদার। এটার প্রথম আমরা এই গ্রুপের চেয়ারম্যান জনাব আজিজ খান সাহেবের সাথে এবং এমচামের প্রেসিডেন্ট জনাব আফতাবুল ইসলাম সাহেবের সাথে যে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়, আমি আজিজ খান সাহেবের কাছে আবার একটু আসতে চাই যে এই যে আমরা দেখছি যে আপনাদের দুজনের আলোচনা থেকে যেটা দেখা গেল যে গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পাওয়ার সেক্টরে। এবং এইটার কারণে আপনি কি মনে করেন যে দেশের জন্য এটা অবশ্যই আমরা মনে করি মঙ্গলজনক, কিন্তু কি কিভাবে এটা দেশের জন্য মঙ্গলজনক আপনি মনে করেন যে স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে? পাশাপাশি যদি একটু বলতে পারেন যে আমরা কিন্তু এনার্জি সেক্টর আমার পাশাপাশি ওরকম বিনিয়োগ, স্থানীয় বিনিয়োগ এখনো দেখতে পাচ্ছি না। সর্বপ্রথম তো এটা বাংলাদেশের সৌভাগ্য একটা বিরাট ক্যাপাসিটি এক্সপ্যানশন হয়েছে, অর্থনৈতিক ক্যাপাসিটি, ইনভেস্টমেন্টের এবিলিটি অফ দি পিপল অফ বাংলাদেশ, কোম্পানিজ অফ বাংলাদেশ। একই সাথে এটাতে নিজের স্বনির্ভরতা বেড়েছে, বাংলাদেশের স্বনির্ভরতার দিকে একটা বিরাট আশার আলো বলে আমি মনে করি। সবচেয়ে বড় যেটা ভালো হয় যে বাংলাদেশের লোকজন যখন বাংলাদেশের প্রজেক্টে ইনভেস্ট করে তারা কিন্তু রেস্ট্রিক্টেড টু দিস মার্কেট, বাংলাদেশের মার্কেটে। আমরা যখন ইনভেস্ট করছি কিংবা অন্য কেউ যখন বাংলাদেশে ইনভেস্ট করে তখন তারা বেশ কম্পিটিটিভ দেয়, কাজেই জনগণ বেশ কম মূল্যে এটা পায়। ওয়ারেজ বিদেশ থেকে যখন ইনভেস্টমেন্ট আসে তারা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে, মানে উইথ ডিউ রেসপেক্ট আমেরিকান একটা কোম্পানি যখন বাংলাদেশে আসে সে বাংলাদেশেও ইনভেস্ট করতে পারে, আফ্রিকাতেও ইনভেস্ট করতে পারে, ইন্ডিয়াতেও ইনভেস্ট করতে পারে। কাজেই সে পৃথিবীর পুরো প্রত্যেকটা দেশের ভিতরে কোথায় ইনভেস্টমেন্ট করলে তার লাভ বেশি হবে সেখানে সে ইনভেস্ট করে। যখন দেখে যে এখানে লাভ বেশি হচ্ছে তখন এখানে ইনভেস্ট করে। কিন্তু একটা বাংলাদেশি ইনভেস্টর কিন্তু শুধুমাত্র বাংলাদেশি ইনভেস্ট করে, এটা একটা লাভ। দ্বিতীয়ত প্রফিট যেটা আমরা বলি, ডিভিডেন্ড বলেন, সেই ডিভিডেন্ডটা যখন একটা বাংলাদেশি কোম্পানি ইনভেস্ট করে তখন স্থানীয় বাজারে থেকে যাচ্ছে। সেই হিসাবে আমি খুব খুশি যে পাওয়ার সেক্টরে এখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের কোম্পানিগুলো অনেক ইনভেস্ট করছে। একইভাবে আমি আশা করি যে আপনি যেটা বললেন এনার্জি, আমাদের যেটা ন্যাচারাল রিসোর্স আছে গ্যাস কিংবা কয়লা, সেখানেও বাংলাদেশি কোম্পানিগুলি এগিয়ে আসবে এবং বাংলাদেশের সরকারও একটি এনেবলিং এনভায়রনমেন্ট। আমরা আসলে এনার্জি সেক্টরে যেটা গ্যাস ইলেকট্রিসিটি জেনারেশনের কথা বলছেন, ইট ওয়াজ অলওয়েজ ইন দ্য হ্যান্ড অফ দ্য গভর্নমেন্ট। এই পাবলিক সেক্টর থেকে পাবলিক সেক্টর ওপেন করাতে এখন প্রাইভেট সেক্টর এনকারেজ হয়েছে। এটা যদি আরো 10 বছর আগে করা হতো, পিপিপি, পাবলিক প্রকিউরমেন্ট অথবা পার্টনারশিপ, তাহলে কিন্তু আমার মনে হয় যে আজকে আমাদের যে ক্রাইসিসটা এখন আমরা সাফার করছি অথবা গভর্নমেন্ট যে বিষয়টা আমরা কাছাকাছি চলে আসতে পারতাম। জি, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আমরা একটু অডিয়েন্সের কাছে যাব এবার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আমি কাস্টমার রহমান বুমু এবং আমি বিবিএ ডিপার্টমেন্টে আছি। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে পাওয়ার জেনারেশনের জন্য কি কি জ্বালানি সম্পদ আমাদের দেশের জন্য বেশি যুক্তিসঙ্গত? ওকে, মানে আমরা যে আলোচনা করলাম যে এখন পাওয়ার জেনারেট করতে গেলে পরে গ্যাস ইউজ করা যেতে পারে, কয়লা ব্যবহার করা যেতে পারে,
বা ইম্পোর্টেড হেভি ফার্নেস অয়েল এবং অন্যান্য যে জ্বালানি ব্যবহার করা যেতে পারে, আমি- আমাদের জন্য কোনটা বেশি যুক্তিসঙ্গত? একটা প্রিন্সিপালের ভিত্তিতে আমরা কাজ করি। আমরা বাংলাদেশে সব জায়গায় লিস্ট কস্ট জেনারেশন বলা হয়, সবচেয়ে কম মূল্যে কখন কিভাবে আমরা জেনারেট করতে পারি বিদ্যুৎ, সেটাই বাংলাদেশের জন্য, পৃথিবীর সবার জন্য ভালো। বাংলাদেশের লিস্ট কস্টে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বিদ্যুৎ উৎপাদন হলো গ্যাসের মাধ্যমে। এখন যখন গ্যাসের স্বল্পতা আসছে তখন আপনি কি করতে পারেন সেটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব ভুগছে। তো সবচেয়ে তাড়াতাড়ি আবার বিদ্যুৎ উৎপাদনে যাওয়া যায় যদি নাকি অয়েল ভিত্তিক, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়। সেজন্য সরকার খুব তাড়াতাড়ি বিদ্যুৎ আনার জন্য কিছু তেল ভিত্তিক বিদ্যুতে গিয়েছে। যদি গ্যাস আমাদের ফুরিয়ে যায় কিংবা কমে আসে কিংবা আরো ডাইভার্সিফাইড করতে হয়, তাহলে পরে নেক্সট বেস্ট ইজ কয়লা। যদি নাকি আমরা নিজেদের কয়লা উত্তোলন করতে পারি, আমাদের একটা হিউজ রিজার্ভ নর্থ বেঙ্গলে আছে। নর্থ বেঙ্গল এমনিতেও গরিব এলাকা রিলেটিভলি, সেখানে যদি এই কয়লার উৎপাদন হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয়, কম মূল্যে বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সহায়তা করবে। থার্ড হলো যে আসলে কিন্তু নিউক্লিয়ার, আমাদের নিউক্লিয়ার এনার্জিতে যেতেই হবে সোনার লেটার। 15 কোটি 16 কোটি এটা বেড়ে কোনোদিন 25 কোটি হবে 2030 সনের ভিতরে। তখন আমরা যে ডেভেলপমেন্ট চাচ্ছি, বাংলাদেশের জনগণের যে উন্নয়ন চাচ্ছি, তাদের যে আশা আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে আছে, তার জন্য নিশ্চয়ই আমাদেরকে অলসো নিউক্লিয়ার এনার্জিতে যেতে হবে। ধন্যবাদ। আমি তাসলিমার প্রশ্নের প্রেক্ষিতে এবং আজিজ খান সাহেব যে কথা বললেন, আমি এখনো বুঝতে পারছি না যে আমাদের ওই যে কস্ট অফ জেনারেশন যে কথা বলতে, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। বাট তোমার যে প্রশ্নটা হয়েছিল আমাদের কি কি রিসোর্স আছে, দ্য বিগেস্ট রিসোর্স যেটা আমরা ট্যাপ করছি না, এটা হলো কয়লা। আমরা যদি টোটাল এখনের যে কম্পোজিশনে দেখি, গ্যাস বেসড ইজ 87% জেনারেট হচ্ছে, এন্ড হাইড্রো 2.5, আর কয়লা ইজ অনলি 4.7, হুইচ ইজ যেই জায়গাতে আমি এত বড় কয়লা 350 টনস লক্ষ টনস রেখে কয়লা, আমাদের প্রুভেন রেকর্ড এটা আছে, রিজার্ভ আছে। ইভেন আমার নেইবারিং কান্ট্রি 70% কয়লা দিয়ে কিন্তু ইয়ে করছে, ভারত এবং চায়না। আমাদের এই রিসোর্স রেখে বাংলাদেশের কি লাভ হচ্ছে? কোন রিসোর্সকে আমি রিসোর্স ভাবি না বা মনে করি না, ইফ দিস রিসোর্স ইজ নট বিন এক্সট্রাক্টেড, এবং জনগণের সবাই যদি আমি ওই রিসোর্স না লাগাতে পারি, এটা কোনো বাংলাদেশের কোন রিসোর্স না আমি মনে করবো। কিন্তু না, আমি যে প্রশ্নটা যেটা তুলছে কয়লা নিয়ে যখন কথা হয়েছে, আমি এই ফোরামে একটা কথাই বলতে চাই, সরকারের বহুদিন ধরে হেসিটেশন, এটা এই সরকার না, আগে সরকার হলো, কয়লা কোল পলিসি, ইভেন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমাদের কোল পলিসি সব রেডি, প্রাইভেট সেক্টর থেকে আমরা সবকিছু ভেটেড করে দিয়েছি। কোল পলিসিটা কেন হচ্ছে না? ইটস এ পয়েন্ট অফ ওপেন পিট অর ক্লোজ পিট। এনিওয়ে, আমি মনে করি কস্ট বেনিফিট অ্যানালিসিস করে যেটা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভালো হবে, ওইটাই বাংলাদেশ এখন করা উচিত। কারণ টাইম ইজ পাসিং আউট, উইল মিস দ্য বাস, উইল বোর্ডেড দ্য রং বাস। যদি আমরা এখনই যদি আমরা কিসের ভয়, 3/4 মেজরিটি নিয়ে সরকার এসে যদি এই মোহাম্মদ ওই মোহাম্মদের ভয়ে আমরা যদি কয়লার এক্সপ্লোর না করি, আমি মনে করি দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আনসারেবল থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সাবুল ইসলাম সাহেব এবং জনাব আজিজ খান সাহেবের সাথে যে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি সম্পদ এগুলোর উন্নয়নের ব্যাপারে আমরা বর্তমান অবস্থা কি এবং কিভাবে এটা থেকে উত্তরণ করতে পারি, আমরা সেই বিষয়ে আমরা আবারও অডিয়েন্সের কাছে যাব তাদের পরবর্তী প্রশ্নের জন্য। ধন্যবাদ। আমি সাইফুল্লাহ মোহাম্মদ জোবায়ের ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সাম্প্রতিক সময়ে যে বিদ্যুতের মূল্য পরিবর্তন, এর পেছনের মুখ্য কারণগুলো কি কি? ধন্যবাদ। জনাব আফতাবুল ইসলাম। জি, একটা হলো এভরি পাসিং ইয়ার আপনার কস্ট কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বাড়ছে। সেই জন্য আমি এখনো বাংলাদেশে বলবো, বাংলাদেশের ট্যারিফ কিন্তু এখনো কম আছে ইলেকট্রিসিটি। আজিজ খান সাহেব আরো ভালো বলতে পারবেন। আমার মনে হয় যে ট্যারিফের থেকেও বেশি ইম্পর্টেন্ট, জুবাইর, আমি তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি, আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, আমার মনে হয় ট্যারিফ থেকে বেশি ইম্পর্টেন্ট এনশিওর দ্য জেনারেশন অফ দ্য ইলেকট্রিসিটি। আমি পয়সা দিতে রাজি আছি। আই এম টকিং অ্যাবাউট দি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা করে বেঁচে আছে, ওদের কাছে এখন ট্যারিফ থেকেও বেশি ইয়ে হয়েছে পাওয়ারটা পাওয়া, এনশিওর করা। জি, বিদ্যুৎ একটা সোশ্যাল প্রোডাক্ট, এখানে সেই জন্য
বাংলাদেশের সরকার সবসময় বিদ্যুতের মূল্য কম রাখতে চায়, যাতে এটা সহনীয় পর্যায়ে থাকে। বিদ্যুৎ ইটসেলফ কোন প্রোডাক্টই না যেটা দেখা যায়, ছোঁয়াও যায় না, কিন্তু এটা ব্যবহার করে সার্ভিস হয় এবং ম্যানুফ্যাকচারিং হয়। তো সেজন্য সরকার সবসময় চায় যে বিদ্যুতের মূল্যটা একটা সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু যদি আবার আমরা বর্তমান মুক্তবাজার অর্থনীতির দিকে দেখি, যেখানে ইনভেস্টমেন্টের সাথে কানেকশন থাকতে হবে বিক্রয় মূল্যের, তাহলে পরে দেখা যায় যে কিছুটা দাম বাড়াতেই হবে। সরকার কিন্তু সেই জন্য একটা সহনীয় ভাবে এটা বাড়ানোর চেষ্টা করছে। আমাদের এখন বিদ্যুৎ উৎপাদন তাড়াতাড়ি বাড়ানোর জন্য কিছু তেল ভিত্তিক বিদ্যুৎ করতে হয়েছে, এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ যদি আরো তাড়াতাড়ি করতে পারে তাহলে অ্যাভারেজ করে কিছুটা কস্ট কমতে পারে, না কমে মানে হয়তো অত বেশি বাড়ানো লাগবে না যতখানি। আমরা জানি যে বিদ্যুতের ট্যারিফ সাবসিডাইজ, সরকার অ্যাকচুয়ালি যেই প্রোডাকশন কস্ট যা অনেক তার থেকে কম মূল্যে বিদ্যুৎ বিক্রি করে। আপনি বলছেন যে এটা যে বাড়াতে হচ্ছে, এই বাড়ানোর চাপটা কমতে পারে যদি আমরা ওইরকম সাশ্রয়ী মূল্যে আমরা এনার্জি ব্যবহার করতে পারি। একটা কথা আছে, হ্যাঁ কমাতে পারে, আরো বেশি কমাতে পারে যারা এখন সরকার, স্পেশালি সরকারি অর্গানাইজেশন গুলো যারা জেনারেটেড ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনে যারা আছে, the system loss is a very big area. হ্যাঁ, system loss has to be reduced. এবং আমাদের কিছু ওল্ড, আমাদের যে এটাকে কি বলা হয়, যে আমাদের মানে ওল্ড পাওয়ার প্ল্যান্ট গুলোর এফিসিয়েন্সি অনলি 40%, কস্ট হচ্ছে ওদের জন্য পুরাটাই, কিন্তু জেনারেট করছে অনলি 40%। 30 ইয়ার্স 40 ইয়ার্স যদি আপগ্রেড 50 ইয়ার্স একটা পাওয়ারের মধ্যে খান সাহেব ভালো বলতে পারে 30 বছর মধ্যে একটা লাইফ স্পান টাইম থাকে। আমাদের 40 বছর 45 বছর পুরানো কিন্তু ইয়ে আছে। বিমারি মডার্ন মানে এটাকে বিএমআরই যেটাকে বলা হয়, এটা হচ্ছে না। এগুলি কিন্তু হলে কিছুটা কিন্তু আমরা কস্ট কমিয়ে আনতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়, তো আমার সর্বশেষ প্রশ্ন যেটা জনাব আজিজ খান সাহেবের কাছে, সেটা হচ্ছে যে আমরা এই ইদানিং যেটা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদা এর মধ্যে যে গ্যাপ যেটা আছে, সেটাকে খুব দ্রুত এই গ্যাপটাকে মিট করার জন্য সরকার যেটাকে বলছে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, 3 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি বেশ কিছু রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কন্ট্রাক্ট গভর্নমেন্ট দিয়েছে, প্রায় 1,500 মেগাওয়াটের মতো সব মিলিয়ে। এবং আমরা জানি যে সামিট গ্রুপও এর একটা উল্লেখযোগ্য অংশ আপনারা এক্সিকিউট করছেন। এখন এই যে রেন্টাল পাওয়ার প্ল্যান্টের যে খরচে সরকার এই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনছে, আমরা জানি যে যেটা রেগুলার পাওয়ার প্ল্যান্ট থেকে যেখান থেকে 2 টাকা 3 টাকা হারে কিনতে পারে, এখান থেকে অনেক ক্ষেত্রে 15 টাকা পর্যন্ত হারে কিনতে হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি প্রপার প্ল্যানিং এর মাধ্যমে এই ফেজটা কি আমরা অ্যাভয়েড করতে পারতাম কিনা, বা এই এখনো যেটা আছে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এই যে সম্পদ যেগুলো তৈরি হচ্ছে, এটাকে আমরা ফার্দার কিভাবে লেভারেজ করতে পারি যাতে এই দামগুলো ভবিষ্যতে কমে আসতে পারে? সর্বপ্রথম যে বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতিতে একটা পরে যে এই রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করতে হচ্ছে, এটার নামটা রেন্টাল দেওয়াটা আমার মনে হয় যুক্তিসঙ্গত হয়নি। কারণ এত বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আমরা এর ভিতরে 275 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করছি, প্রত্যেকটা সম্পূর্ণ নতুন ইঞ্জিন দিয়ে এবং কলেবর এবং এটার ইনভেস্টমেন্ট সেটা 30 বছরের জন্য। নিজে একটু আগে যেটা বলছিলেন যে 40 বছর, তো টিপিক্যালি একটা 30 বছরের জন্য ঠিক, তো 5 বছর পরে কি এটা ফেলে দেওয়া হবে নাকি? আমি বিশ্বাস করি না যে এটা একটা যুক্তিসঙ্গত পরিস্থিতি, এবং এটার দ্বারা যে খুব একটা তাড়াতাড়ি হয়েছে এটাও আমি মনে করি না। কারণ এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাই চেষ্টা করে অত তাড়াতাড়ি করছি। 9-10 মাসের আগে বিদ্যুৎ কেন্দ্র করা সম্ভব হয় না, এবং শুধু যদি এটার কুইক রেন্টাল নাম দিয়ে দেওয়াটা ঠিক হয়নি। দাম যে তারা বেশি দিচ্ছে এটা কিন্তু ঠিক না। দাম তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হিসাবে কম দামে দিচ্ছে, কাজে এটাকে বিদ্যুৎ কেন্দ্র খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে হবে বলা যেতে পারে। কারণ 5 বছর পরেও আমার মতে এটা চলবে, আপনি যেটা বললেন। কারণ এত লক্ষ কোটি হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যে সমস্ত ইঞ্জিন গুলো বাংলাদেশে আসছে, 5 বছর পরে সেগুলো কি আর সমুদ্রে ফেলে দেওয়া যাবে না? বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন শেষ হয়ে যাবে, সেটাও শেষ হবে না, বাড়তেই থাকবে। কাজে ধন্যবাদ আপনাকে। আমাদের সময় প্রায় শেষ আজকে। আমি জনাব আফতাবুল ইসলাম,
প্রেসিডেন্ট এমচান এবং চেয়ারম্যান এসএমই ফাউন্ডেশন এবং সামিট গ্রুপের চেয়ারম্যান জনাব আজিজ খান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আজকে আসার জন্য। আমরা এই আলোচনায় আজকে যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের যে বিদ্যুৎ ব্যবস্থা সেখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গত কয়েক মাস ধরে, এবং এই উন্নতিটা আরো অব্যাহত থাকবে। এবং যেটা আজিজ খান সাহেবের কথা থেকে আমরা পেলাম যে আগামী বছরের মধ্যে হয়তোবা আমাদের এই চাহিদা এবং উৎপাদনের মধ্যে একটা হয়তো সমতা চলে আসতে পারে, এবং ভবিষ্যতে এই যে স্থানীয় বিনিয়োগের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি তৈরি হচ্ছে, এটা দেশের জন্য একটা সম্পদ হয়ে থাকবে, যেটা ভবিষ্যতে আমাদের আরো কাজে আসতে পারে, এবং এই বিদ্যুৎ উৎপাদনের খরচ হয়তো সাবসিকুয়েন্টলি আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং স্টুডিওর ভিতরে উপস্থিত অডিয়েন্স এবং আমাদের গেস্ট স্পিকারদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।